This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আনোয়ার শাহ রোডে একটি হোটেলে আগুন, যে খবর পাচ্ছি আমরা আনোয়ার শাহ রোডে একটি বহুতল আগুন লেগেছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ ছবি। আনোয়ার শাহ রোডে একটি বহুতলে আগুন লেগেছে, কালো ধোঁয়ায় শর্মিষ্ঠা ঢেকে গেছে গোটা এলাকা। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, আনোয়ার শাহ রোডে একটি বহুতলে আগুন লেগেছে। যে ছবির দিকে আমরা নজর রাখছি, সবার আগে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আনোয়ার শাহ রোডে একটি বহুতলে আগুন। পুজোর আবহে শহর কলকাতায় একটি বহুতলে আগুন লেগেছে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। অভিঘাত কি তা স্টুডিও থেকে অনুমান করা যাচ্ছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, ডিটেল দাও আগে। দেখো, এখনো পর্যন্ত দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতাতে আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ চলছে। এবং একটি বহুতলের একেবারে টপ ফ্লোরে একটি ফ্ল্যাট বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে দমকল কর্মীরা একেবারে ঘটনাস্থলে পৌঁছে তারা কিন্তু স্পষ্টভাবে বলতে পারবেন ঠিক যে অংশে আগুন লেগেছে সেখানে কি রেসিডেন্সিয়াল না অন্য কোনো কমার্শিয়াল পারপাস ব্যবহার হতো। তো কারণ অন্যান্য যে ফ্লোরগুলো রয়েছে সেখানে আমরা দেখছি যে বিভিন্ন হোটেল থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সংস্থার অফিস রয়েছে। তবে একটি বহুতলের একেবারে টপ ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কিছু সময় আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই যে বহুতল, ইতিমধ্যেই কিন্তু গোটা বহুতল খালি করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ কিন্তু দমকলের তরফ থেকে দ্রুততার সঙ্গে চালানো হচ্ছে। স্থানীয় থানার পুলিশ তারাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিকে দেখাচ্ছি। দাউ দাউ করে জ্বলছে এই বহুতলটি। ভেতরে কেউ আটকে আছে কি? এখনো পর্যন্ত দেখো সে বিষয়ে কোনো রকম কোনো নির্দিষ্টভাবে দমকল কর্মীরা সেই তথ্য পাননি। তার কারণ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগে আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ তারা চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু কেউ আটকে থাকার বা হতাহতের বা কেউ আহত হয়েছে এই ধরনের কোনো খবর সামনে উঠে আসেনি। তবে যেভাবে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করেছে তাতে যেটা মনে করা হচ্ছে যে অংশে আগুন লেগেছে এই বহুতলের টপ ফ্লোরে, সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল এবং তার কারণেই কিন্তু আগুন খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে বা আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে বা অন্য কোনোভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সেক্ষেত্রে দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সবটাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তদন্ত করে বা খতিয়ে দেখে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়টা স্পষ্ট হবে। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে জনবহুল এলাকা প্রিন্স আনোয়ার শাহ রোড সংলগ্ন এলাকাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে এখনো পর্যন্ত আমরা দমকল সূত্রে প্রাথমিকভাবে জানতে পারছি। সেই জায়গা থেকে একটা আশপাশের যারা বাসিন্দারা বা অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে দমকল এবং তার পাশাপাশি স্থানীয় থানার পুলিশ তারা পরিস্থিতিকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, যাতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে কোনো রকম হুড়োহুড়ি না করেন। এবং যান চলাচলের উপরেও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ দেখাচ্ছি বিগ বলে আমরা সেই ছবি দেখাচ্ছি। আর এই সামনেই না যেখানে আগুনটা লেগেছে, নবীনা সিনেমা হলের ঠিক পাশে যেহেতু আগুনটা লেগেছে, তার সামনের রাস্তাটা কিন্তু পুরো বাইপাস কানেক্ট করে, স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। তাই ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক যেমন রাখতেই হবে সেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। কিন্তু এই যে আবাসনটা আমরা দেখতে পাচ্ছি, এই আবাসনের নিচে প্রচুর অফিস রয়েছে, এমনকি ব্যাংক রয়েছে, ছোটখাটো ক্যাফে রয়েছে, প্রচুর দোকান রয়েছে, আর সেখানে আগুন লেগেছে। উপরে এরকম কালো ধোঁয়া, স্বাভাবিকভাবে এই আবাসনে কেউ আটকে পড়ে রয়েছে কিনা বা তার প্রভাব নিচে যে ব্যবসা করছে যারা, তাদের উপর কোনো প্রভাব পড়েছে কিনা সেটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আপডেট দেবো। তবে ওখানে বেশ কিছু ক্যাফে রয়েছে, বেশ কিছু হোটেল রয়েছে, বেশ কিছু ব্যাংক পর্যন্ত রয়েছে, প্রচুর অফিস রয়েছে এই আবাসনের নিচে। স্বাভাবিকভাবে এই আবাসনের উপরে যখন আগুন লেগেছে সেটা যথেষ্ট চিন্তা, সেটা যথেষ্ট উদ্বেগের। শুভজিৎ, সুপ্রিয়র কাছে আরো একবার যাই। সুপ্রিয়, দেখো ইতিমধ্যে কিন্তু দমকলের প্রায় 3 থেকে 4টি ইঞ্জিন পৌঁছে আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই কাজ চালানো হচ্ছে। তবে যেহেতু একেবারে বহুতলের একটু উপরের দিকে অর্থাৎ টপ ফ্লোরে, সেই জায়গা থেকে দমকল কর্মীদের প্রথমটায় পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়। তবে তারা একেবারে চারিদিক থেকে জল দিয়ে যাতে নিয়ন্ত্রণে আনা যায় আগুনকে, সেই কাজও চালানো হচ্ছে। এবং তার পাশাপাশি এই যে বহুতল, সেই বহুতলের যে ফায়ার ফাইটিং সিস্টেম, সেই সিস্টেমকে কাজে লাগানো যায় কিনা সেটাও কিন্তু দমকল কর্মীদের তরফ থেকে দেখা হচ্ছে। তবে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং যে
যেভাবে ভয়ঙ্কর আগুনের লেলিয়ান শিখা আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে আসছে, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই ওখানকার যারা বাসিন্দা বা যারা রয়েছেন ওই বহুতলের বিভিন্ন অফিসে, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তাদেরকে ইতিমধ্যেই ডিএমজি টিম পৌঁছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে তাদেরকে চেষ্টা করছে যাতে নামিয়ে আনা যায়, সুরক্ষিত রাখা যায়, যাতে কোনোভাবে কেউ এই বহুতলের কাছে না যান। সকলকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং যেহেতু আশপাশে আরো অনেক অফিস থেকে শুরু করে আরো অনেক কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে, সেই জায়গা থেকে সেখানকার যারা মানুষরা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে আমরা আবাসনের উপরে যে ভয়ানক ছবিটা দেখছি, যে ছবি তুমি তুলে ধরছো, গলগল করে ধোঁয়া এবং ভয়ানক আগুন, এর ভিতরে যদি কেউ সত্যি মানে থেকে থাকে, মানে সেটা তো ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। এখনো পর্যন্ত কি সূত্র মারফত কোনো খবরে যায়, যেহেতু একদম টপে আগুন লেগেছে, সে আগুন কি কোথাও নিচের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? এইটা কারণ প্রচন্ড হাওয়া রয়েছে, যেভাবে ধোঁয়া এবং আগুনের আমরা ছটা দেখতে পাচ্ছি, সেই আগুন কি কোথাও ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কা কি করা হচ্ছে? দেখো, একেবারে টপ ফ্লোরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ার যে স্বাভাবিক প্রবণতা সেটা কিন্তু থাকেই। আর সেই কারণেই যেটা বারবার বলছি যে দমকল কর্মীরা কিন্তু পৌঁছে আগুনকে যাতে ওপরের ফ্লোরে, অর্থাৎ যে ফ্লোরে টপ ফ্লোরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেই যাতে আগুনকে নিয়ন্ত্রণে রাখা যায় বা সীমাবদ্ধ রাখা যায়, সেই চেষ্টাই তারা করছেন। অর্থাৎ নিচের দিকে নেমে আসলে কিন্তু নিচের যে সমস্ত ফ্লোরগুলো রয়েছে সেই সমস্ত ফ্লোরগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তবে আগুন নিচের দিকে ছড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ আগুনের যে ভয়াবহতা। ছবিটা একবার দেখেন শর্মিষ্ঠা, এই হচ্ছে বহুতলটা, যে ছবি আমরা দেখাচ্ছি এই হচ্ছে বহুতলটা। দেখো তার উপরের অংশ আগুন লেগেছে। আমি জানি না এটা পরে বাড়ানো হয়েছে কিনা, কারণ দুটো কিন্তু অনেকটাই পার্থক্য, অনেকটাই পার্থক্য। এটা এক্সটেনশন হয়েছিল কি আমরা জানি না, এই ক্যাফে বা কিছু হতে পারে, কারণ এটা কিন্তু সেটা কিন্তু পুরসভা স্থায়ী নয়, তার জন্য ছাই হয়ে গেছে। একদমই রুফটপ ক্যাফে কি পুরসভা বৈধ? সায়ন্ত, কলকাতা পুরসভার 10 নম্বর বোর্ডের অন্তর্গত এই এলাকায় এই আবাসনটি বৈধ কিনা সেটা কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভার আধিকারিকরা খতিয়ে দেখছেন। তবে যেভাবে আগুন লেগেছে স্বাভাবিকভাবে তাতে আগুনের অংশে কিন্তু অনেকটা অংশ ফাটল ধরতে পারে। একটা ছবি আমরা দেখাচ্ছি সায়ন্ত, এই ছবিটা যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দর্শকরা দেখছেন, এটা খুব পরিষ্কার যে বহুতলের একেবারে ওপরে যে তলটা একদমই তাই, সেটা সম্ভবত এক্সটেনশন করা হয়েছে, হতে পারে রুফটপ ছিল বা অন্য কিছু ছিল। এটা কি বৈধ কলকাতা পুরসভায়? দেখো, এই ধরনের এক্সটেনশন বা এই ধরনের যে ধরনের রুফটপ গুলোকে আরো বাড়িয়ে নেওয়া, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু পারমিশন নেওয়া হয় না, এবং সেটা উইদাউট পারমিশনে একের পর এক বহুতলের উপরে কিন্তু সম্প্রসারিত করে নেওয়া হয় বিভিন্ন অংশ। স্বাভাবিকভাবে এটা ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে বলেই মনে করছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। তবে যতক্ষণ না তাদের কাছ থেকে কি অবস্থা হয়ে রয়েছে, তাদের বাড়ি কি, তাদের প্ল্যান কি ছিল, সেই নথিপত্র যতক্ষণ না পুরসভার আধিকারিকদের হাতে আসছে ততক্ষণ করে তার কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ঢালাইও ছিল না, বুঝলে, আমরা যে ছবি দেখাচ্ছি ওপরটা ঢালাইও ছিল না। না, উপরটা ঢালাই ছিল না, ওটা টেম্পোরারি একটা এক্সটেন্ডেড ভার্সন পুরো বোঝা যাচ্ছে। না হলে এরকম পুরো ছাই হয়ে যাওয়া, যে ছাইয়ের ধরনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কংক্রিটের নয়, অন্তত এটা পরিষ্কার হচ্ছে কংক্রিটের নয়, অ্যাডজাস্টার দেওয়া রয়েছে। শান্ত, বলো আরেকবার। একদমই, দেখো এই যেটা মূলত আমি বলছিলাম যে এই যে এলাকাটা আনোয়ার শাহ কিন্তু বিভিন্ন অংশ জুড়ে এই ধরনের একাধিক রুফটপ ছিল বা রুফটপের উপরে কোনো ক্যাফে ছিল, সেগুলোকে বন্ধ করে সম্প্রসারিত করে নেওয়া হয়েছে, বাড়িয়ে নেওয়া হয়েছে, সেখানে ভাড়া দেওয়া হয়েছে। একাধিক তথ্য কিন্তু কলকাতা পুরসভার কাছে আছে। এটা পুরসভার কত নম্বর ওয়ার্ড শান্ত? দেখো, এটা 94 নম্বর ওয়ার্ড, এটা 94 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 10 নম্বর বোরোর আন্ডারে সন্দীপ নন্দী মজুমদার কাউন্সিলর তৃণমূলের, তিনি ইতিমধ্যে সন্দীপ নন্দী মজুমদার, তিনি হচ্ছেন কাউন্সিলর। অবশ্যই তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, বারবার আমরা সেই ছবিটা চালাতে বলবো, কারণ যেভাবে ছাই হয়ে গিয়েছে সেইটাই একটা বড় প্রশ্ন উঠছে, এটা কি তাহলে রুফটপ ক্যাফে, এবং যদি ক্যাফে হয়ে থাকে সেটা কি পুরসভার অনুমতি ছিল? যে সমস্ত এটা পরিষ্কার ছবি দেখে যে এক্সটেন্ডেড পার্ট, একদম এক্সটেন্ডেড পার্ট, এবং যে ছাদ এবং তুমি দেওয়ালটা দেখছো কংক্রিটের হলে এরকম ছাইয়ের ধরনটা এরকম হতো না, সেই কারণেই প্রশ্নটা উঠছে। আমাদের সহকর্মী সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, এখনো পর্যন্ত ইন ডিটেইল কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সুপ্রিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। ভাবো, দেখো, শহর কলকাতা এবং এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, তো একেবারে প্রিন্স আনোয়ার শাহ মোড় থেকে তুমি যাদবপুর থানা হয়ে একেবারে পৌঁছে যাচ্ছ বাইপাসে, তাই একটা জনবহুল জায়গা, জনবহুল রাস্তা এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই রাস্তার পাশে রুফটপ
হওয়াটা যথেষ্ট বাণিজ্যিকভাবে লাভদায়ক? আর যদি হয়ে থাকে সেটা যদি রুফটপই হয়ে থাকে তাহলে কি সেটা কলকাতা পুরসভার অনুমতি ছিল? না হলে এরকম বিধ্বংসী আগুনের ছবি বেশ কিছু প্রশ্ন তুলে দেয় শুভজিৎ, কারণ যেভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেখানে কেউ ছিল কিনা এখনো পর্যন্ত সেই তথ্যগুলো আস্তে আস্তে আসছে। তবে ভয়ানক আগুন এটা বলার অপেক্ষা রাখে না, কারণ কালো ধোঁয়া এবং গলগল করে আগুন। সায়ন্তর কাছে আরো একবার যাবো। সায়ন্ত, ছবি দেখে এটা খুব পরিষ্কার, একেবারে দায়িত্ব নিয়ে আমরা বলছি এটা এক্সটেন্ডেড পার্ট, অন্তত ছবি সে কথা বলছে। এবার সেটার অনুমতি ছিল কি ছিল না সেটা পরবর্তী বিষয়। তোমার কাছ থেকে জানতে চাইবো, এই ধরনের মানে ছাদের ওপরে ধরো টিন দিয়ে বা অ্যাসবেস্টস দিয়ে এই ধরনের কোনো অস্থায়ী পরিকাঠামো তৈরি করা, সেটা বাণিজ্যিক স্বার্থে হোক বা বসবাসের স্বার্থে, সেটা কি বৈধ? একদমই না শুভজিৎ, কোনোভাবে বৈধ না। কারণ তোমার মনে থাকার কথা, সম্প্রতি মেট্রো বাজারে একটা অগ্নিকাণ্ড ঘটে, সেখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং সেই বাড়িটি, সেই হোটেলটিও কিন্তু ওপরে এক্সটেনশন করা হয়েছিল। তখন কিন্তু কলকাতা পুরসভা নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল এরকম ভাবে কোনো ঘিরে অস্থায়ীভাবে টিন দিয়ে ঘেরা হলেও সেটা করা যাবে না। কিন্তু তারপরেও যে নজরদারি প্রয়োজন, যে ধরনের কর্মীর মাধ্যমে সেগুলোকে ভেঙে দেওয়া প্রয়োজন, সেটা কিন্তু কলকাতা পুরসভা করতে পারে না, কারণ লোকবলের অভাব, নজরদারির অভাব। আর সেই কারণে কিন্তু এই ধরনের ঘটনা বেড়েই চলেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা যদি কলকাতা শহরে আরো কয়েকটি ঘটে তাতে কিন্তু কোনো অবাক করার কিছু থাকবে না। কারণ এই ঘটনা কিন্তু গত সাম্প্রতিককালে 2 থেকে 3 বার ঘটেছে, যেগুলোতে মাথায় সম্প্রসারিত করে রাখা হয়েছে, টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেগুলোকে ভাড়া দেওয়া হচ্ছে। সঙ্গে থাকো, সুজিত বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত বাবু, শুভজিৎ রয়েছে, শর্মিষ্ঠা রয়েছে। সুজিত বাবু, কি জানতে পেরেছেন এখনো পর্যন্ত একটু বলবেন? গেস্ট হাউস ওখানে আছে, যে গেস্ট হাউসটা G+3 ভিলেজটা, আমাকে যারা ওখানে কাজ করছে তারা বলছে, আমাদের অফিসাররা, সেখানে একটা আগুন হয়েছিল কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি এবং আগুনের ইতিমধ্যে 4টে গাড়ি আমাদের পৌঁছেছে, কাজও হচ্ছে এবং আগুন মোটামুটি কন্ট্রোল আছে। আগুন বাড়ার আর কোনো চান্স নেই। কিছুক্ষণের মধ্যেই পুরোটাই আমরা মানে স্টপ দিয়ে দেবো আমরা। সুজিতদা, আমরা এখান থেকে মানে ছবি দেখে যা অনুমান করতে পারছি, আপনি ছবিটা দেখলে হয়তো সহমত হতেন, অনুমান করতে পারছি যে ওপরের যে অংশটা সেটা এক্সটেন্ডেড পার্ট এবং সেটা ওই কংক্রিটের নয়, টিন বা অ্যাসবেস্টার বা এই টাইপের কিছু দিয়ে হয়তো করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনি আমাকে অফিসার বলেছে ছাদের ওপরে কিছু এক্সটেনশন ওরা করেছিল, টেম্পোরারি স্ট্রাকচার কিছু হয়েছে। যাই হোক, আমি বলেছি দেখে নিতে ভালো করে। সুজিত, একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, এই যে এক্সটেন্ডেড ভার্সন যেটা আছে উপরে যেটা রয়েছে সেটা কি এই ব্লু চেরি গেস্ট হাউসেরই, মানে ওদেরই কি একটা কিচেন পার্ট কি এবং ভেতরে কি কেউ আটকে রয়েছে? এটা বলতে পারবো না, ওরা যেটা বলছে ব্লু চেরি গেস্ট হাউস একটা আছে, তার ছাদে একটা আগুন হয়েছিল এবং আগুনের এক্সটেনশন পোর্শন সেটা একটা আছে ওখানে, সেটা ওরা বলেছে আমাকে। আমি বলেছি আগে আগুন নেওয়াও, তারপর যা যা এনকোয়ারি করবার করে আমাকে রিপোর্ট দাও। সুজিতদা, কেউ আটকে আছেন? কোনো খবর কিছু পেয়েছেন? না, সেটা বললো না, নেই। ওখানে পারিয়া বলে আমার অফিসার আছে, তিনি বললেন যে কিছু নেই। আমার ওর সঙ্গে এক্ষুনি অনেকক্ষণ কথা হলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আমরা যে অনুমান করছিলাম, ছবিটা একবার দেখাই। TV9 বাংলা শুরুতে যে অনুমানটা করছিল ছবি দেখে, বিগ ওয়াল একবার দেখাতে বলবো ছবিটা। এই বাড়িটার এটা এক্সটেন্ডেড পার্ট এবং সেটা সুজিত বসু দমকল মন্ত্রী তিনিও বললেন, তার কাছেও খবর আছে এই পোরশনটা সেটা বাড়ানো হয়েছিল। এবার এটা বৈধ কি বৈধ না সেটা নিয়ে নিশ্চয়ই তদন্ত হবে আগামী দিনে। সায়ন্ত একটু আগে বলছিল কলকাতা পুরসভা এই ধরনের যে এক্সটেনশন করাটাকে, এক্সটেন্ডেড পার্ট, সেটাকে কোনো রকম ভাবে বৈধ বলে না। সেটা কমার্শিয়াল হতে পারে বা বসবাসযোগ্য যে কোনো কিছু হতে পারে। সায়ন্তর কাছে আরো একবার যাবো। সায়ন্ত, তুমি একটু আগে শুনছিলে সুজিত বসু তিনিও বললেন যে হ্যাঁ, মার্ক করে আমরা যে পার্টটা দেখাচ্ছি, আমরা যে অনুমানটা করেছিলাম সেটা ভুল নয়, এটা এক্সটেন্ডেড, এটা বর্ধিত। সায়ন্ত, একদমই সুজিত, দেখো কলকাতা পুরসভা মেট্রো বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাদের যে প্রাণহানি ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপেক্স কমিটি করে দেয়। সেই অ্যাপেক্স কমিটির অন্যতম সদস্য কিন্তু রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তখনই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে এই ধরনের এক্সটেনশন বা সম্প্রসারিত অংশ করতে গেলে কলকাতা পুরসভার অনুমতি সাপেক্ষে একাধিক নিয়ম পালন করতে হবে, এমনকি তাদের কাছে একাধিক মুচলেখা দিতে হবে। সেগুলো কিন্তু কলকাতা শহরের একাধিক এই সম্প্রসারিত যারা করছে, গেস্ট হাউস হোক বা হোটেল হোক বা যারা কমার্শিয়াল ইউজ করছে, তারা কিন্তু দেয় না। আর সেটাই কিন্তু আমি বারবার বলছি যে নজরদারির ক্ষেত্রে যে দরকার, দমকল হোক, পুলিশ হোক, পুরসভা হোক,
সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, যে কারণে কিন্তু এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বারবার আমাদের চোখের সামনে ফুটে উঠছে। এবং আনোয়ার শাহ মোড়ে যে ঘটনা ঘটেছে তার অন্যতম কারণ কিন্তু এই সম্প্রসারিত অংশে সঠিকভাবে কোনো লাইসেন্স ছিল না, কোনো ট্রেড লাইসেন্স হোক, কোনো ফায়ার লাইসেন্স থাকা, একটা কমার্শিয়াল ভাবে ইউজ হচ্ছে বা একটা এত বড় আবাসন তাদের ঠিকমতো ফায়ার লাইসেন্স রয়েছে কিনা, এইগুলো সবই দেখার বিষয়, কিন্তু সেগুলো কিছুই নেই। স্বাভাবিকভাবেই এত কিছু ঘিরে কিন্তু একটা প্রশ্ন থাকছেই, নজরদারি কোথায়, নজরদারির অভাবটা কোথায়, কেন নজরদারি হচ্ছে না, এই সবকিছু কিন্তু প্রশ্নের মধ্যে উঠে আসছে। একদম বোঝাই যাচ্ছে সেই ছবি। আমরা সেই পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখছি। নিচে যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসের পক্ষ থেকে ওই ভার্সনটা এক্সটেন্ড করা হয়েছিল কিনা, উপরে পোর্শনটা, সেটা অবশ্যই নজরে রাখা হচ্ছে। সেটা ইতিমধ্যেই তদন্ত হবে। এবং যে কথাটা বলছিল যে মেছুয়া বাজারের ঘটনাটা, তারপরেই কিন্তু কলকাতা পুরসভার মেয়র তিনি কিন্তু কলকাতায় রুফটপ নিয়ে একাধিক বেশ কিছু বিবৃতি দিয়েছিলেন এবং বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছিলেন যে এরপর রুফটপ করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। সেই বিষয়গুলো কি মেনে চলা হয়েছে, কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো তো ইতিমধ্যে উঠছে। তবে ইতিমধ্যে দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং জনবহুল জায়গায় এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় এরকম রুফটপ গজিয়ে উঠলো কিভাবে, সেটাও স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে এবং কেউ কিছু জানতো না, এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু বিধ্বংসী আগুন এই মুহূর্তে প্রিন্স আনোয়ার শাহ রোডের নবীনা সিনেমা হলের ঠিক পাশের আবাসনে, যেখানে নিচে গেস্ট হাউস রয়েছে এবং তার উপরেই একটা বর্ধিত অংশ যেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এখান থেকে? দেখো, আমরা কিছু সময় আগেই দমকল কর্মীদের সঙ্গে, দমকলের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর যে বিষয়টা জানতে পারছি যে আগুন কিন্তু এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। অর্থাৎ ওই টপ ফ্লোর যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আবাসনের, সেখান থেকে অন্য অংশে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখন কিন্তু নেই বললেই বলা যেতে পারে, বা দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। একদম সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। স্পট থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছে। সায়ন্ত, আমরা ছবিগুলো দেখছি এবং এই ছবি পোড়ার আগে কি অবস্থায় ছিল সেটা পুরো বোঝা যাচ্ছে। ছোট ছোট প্লাস্টিকের যে দেওয়ালগুলো হয়, যে অ্যাসবেস্টস হয়, সেইগুলো দিয়ে রীতিমতো দেওয়াল করা হয়েছে এবং ছাদ করা হয়েছিল। সেটা যে দাহ্য পদার্থ সেটা প্রত্যেকের জানা। সেই নিয়মগুলো কি মেনে চলা হচ্ছে, সেখানকার পরিস্থিতি তুমি আমাদের সামনে তুলে ধরো। একদমই, দেখো সেই ছবি তুলে ধরবো। এই সেই গেস্ট হাউস এবং তুমি দেখতে পাচ্ছ ব্লু চেরি গেস্ট হাউস নামক ওপরে যে অংশটা, সেটা সম্পূর্ণ কিন্তু টিন দিয়ে ঘেরা এবং সেটা সম্প্রসারিত করেও সেখানে যে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল সেটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। এবং এইখানে শুধু গেস্ট হাউস না, হোটেলও চলছিল। অর্থাৎ একই ধরনের নিচে আবার কিন্তু ইউনিভার্সিটিও রয়েছে। ইউনিভার্সিটি অফ কল্যাণীর যে ক্যাম্পাসগুলো থাকে, ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড টেলিভিশন স্টাডিজ, তার কিন্তু নিচে আবার ক্যাম্পাসও রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে গোটা যে ওই ভবনটা যে কমার্শিয়ালিভাবে ব্যবহার করা হচ্ছিল তার নিঃসন্দেহে বলা চলে। এবং সেখানে অগ্নিকাণ্ড, ওপরের অংশ সম্প্রসারিত করা হলো, অথচ সেটা কমার্শিয়ালি পারমিশন নেওয়া হয়েছিল কিনা সেগুলো কিন্তু মূলত এখন দেখার বিষয়। তবে কলকাতা পুরসভা, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যাপেক্স কমিটি যে ধরনের নিয়ম মানতে বলে, সেই নিয়ম একদম আমরা এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখছি। সায়ন্ত দেখাচ্ছিল এবং বোঝা যাচ্ছে পাশের দেওয়ালগুলো যেহেতু প্লাস্টিকের ছিল না, দেখো পুরোপুরি গলে গিয়ে ভেতরের কাঠামো বেরিয়ে গেছে। এখন এপার ওপার দেখা যাচ্ছে। ওই কাঠামোর যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল বর্ধিত অংশটা, সেটা এখন এপার ওপার দেখা যাচ্ছে, কারণ পুরে গলে একেবারে শেষ হয়ে গিয়েছে। ওই অংশটা একেবারে শেষ, পুরে ছাই বলা যেতে পারে। আপাতত তোমাকে ধন্যবাদ সায়ন্ত।